এটাই সিরিজের ৩৫ নম্বর লেকচার। আমরা আজকে আলোচনা করব অ্যাম্ফিবলিজ অফ কনসেপ্টস অফ রিফ্লেকশন। রিফ্লেকশনের যে কনসেপ্ট গুলো, তার মধ্যে একটা অ্যাম্ফিবলি আছে। অ্যাম্ফিবলি কথাটার মানে কি? অ্যাম্বিগুইটি। হ্যাঁ, অ্যাম্ফিবলি কথাটার মানে হচ্ছে অ্যাম্বিগুইটির মতো কিছু। যে কোনো অ্যাম্বিগুইটি এটা কিন্তু অ্যাম্ফিবলি নয়। এখন দেখো, অ্যাম্বিগুইটি কথাটা একটু মানে ভালো করে বুঝলে বাংলায় দ্ব্যর্থতা বলে, ট্রান্সলেট করে। ট্রান্সলেশনটা ভালো নয়। একটা শব্দের যদি দুটো অর্থ থাকে তাহলে সেটা অ্যাম্বিগুয়াস, অবভিয়াসলি। আমি যেখানে অর্থটা স্পষ্ট হচ্ছে না কোন অর্থে ব্যবহার করা হচ্ছে, সেটা অ্যাম্বিগুয়াস। কিন্তু একটা শব্দের অনেক সময় অনেক অর্থ থাকে। সেখানেও কিন্তু সেটা অ্যাম্বিগুয়াস। এখন অ্যাম্বিগুয়াসের তাহলে মানে হয় অনেকার্থতা। অনেক অর্থে, এক, এক, অনেক, এই অর্থে অনেকার্থতা। কিন্তু অ্যাম্বিগুইটির মানেটা অনেক সংকুচিত। এখানে দুটো অর্থ এখানে, কিন্তু এখানে প্রশ্নটা এটা একটা দিক যে এখানে দুটো অল্টারনেটিভ নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু এখানে প্রশ্নটা ওই রকম অর্থের নয়। অর্থগত প্রশ্ন নয়। অর্থগত প্রশ্ন হবে যখন আমরা প্যারালজিজম গুলো আলোচনা করব, সেখানে দেখবো যে এই অ্যাম্বিগুইটি বা দুটো অর্থ, দ্ব্যর্থতার প্রশ্ন আসবে। এখানে দুটো অর্থ নয়, দুটো প্রয়োগ বা দুটো ক্ষেত্র। দুটো ক্ষেত্র বললে সবচেয়ে ভালো হয়। অ্যাম্ফিবলির কাছাকাছি একটা শব্দ তোমরা শুনেছো, সেটা হচ্ছে অ্যামফিবিয়াস বা অ্যামফিবিয়ান। অ্যামফিবিয়ান হচ্ছে যে জলেও থাকে, ডাঙায়ও থাকে, সে হচ্ছে অ্যামফিবিয়াস ক্রিচার, উভচর। উভচর। তাহলে এখানে এই উভয়ের মধ্যে একটা দ্বন্দ্ব আছে। উভয়ের মধ্যে একটা দ্বন্দ্ব। উভয়টা কি? উভয়টা হচ্ছে, খুব রাফলি স্পিকিং, আস্তে আস্তে স্পষ্ট হবে, এক্সপিরিয়েন্স অ্যান্ড রিজন। লাইবনিজ পুরোপুরি রিজনের উপর ডিপেন্ড করেছেন, সবটা রিজন দিয়ে ব্যাখ্যা করতে চেষ্টা করেছেন, এবং তিনি এক্সপিরিয়েন্স অস্বীকার করেননি, এক্সপিরিয়েন্স মেনেছেন। কিন্তু কি বলেছেন? এক্সপিরিয়েন্স হচ্ছে আনরিলায়েবল, এক্সপিরিয়েন্স হচ্ছে রিজনেরই একটা মানে আনসফিস্টিকেটেড ভার্সন। আমরা আসলে যেখানে সম্পূর্ণ রিজনটা দিতে পারি না, বা আমার কাছে সম্পূর্ণ রিজনটা নেই, সেখানে আমরা এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করি। তার মানে এটা নয় সেখানে সম্পূর্ণ রিজন নেই। সম্পূর্ণ রিজন আমার কাছে নেই। সম্পূর্ণ রিজন থাকলে আমি ওটাকে পুরোপুরি জানতে পারতাম। আমার প্রিয়জন মারা গেল, জানতাম মারা যাবে, ভুগছিল অনেকদিন ধরে, তো এক্সপিরিয়েন্সে এটা জানি। মারা গেল, আমি খুব দুঃখিত হলাম, কারণ আমার কাছে সম্পূর্ণ রিজন নেই যা দিয়ে আমি বলতে পারি যে আমি আগে থেকে জানতে পারতাম যে উনি ওই দিন, ওই সময়,
ওইভাবে মারা যাবেন। কিন্তু যদি আমরা মানে কজালিটির দিক থেকে ভাবি, যদি আমি পুরো কজাল চেনটা জানতে পারতাম যে প্রত্যেকটা এলিমেন্ট কি কি ক্ষতি করছে তার শরীরে কতটা ড্যামেজ হচ্ছে, এই সম্পূর্ণটা যদি জানতে পারতাম, আমি অঙ্ক কষে বলে দিতে পারতাম যে ওই দিন ওই তারিখে, যেমন 2 আর 2 4 হয়, তেমন বলে দিতে পারতাম ওই দিন ওই তারিখে তিনি মারা যাবেন। কিন্তু যেহেতু আমি মাঝের বিষয়টা জানি না, তাহলে সেই জন্য আমি কিন্তু ওইটা আশ্চর্য হই, দুঃখিত হই ঘটনা পরম্পরায় কোনো একটা ঘটনা ঘটলে। কিন্তু আমি যদি সম্পূর্ণ রিজনটা জানতে পারতাম, তাহলে আমার কাছে এই ইমোশন গুলো কোনোটাই আসতো না। গড সবকিছু জানেন, তার কাছে সব রিজনটা রয়েছে, কাজেই তার কাছে কোনো কিছুই আশ্চর্যের নয়, কোনো কিছুই দুঃখের নয়, কোনো কিছুই খুশির নয়। তার কাছে সবকিছুই যেমন তেমনই, সেটা তেমনই ঘটে। লাইবনিজের ভিউটা এরকম। এর অনেক নুয়ান্সেস আছে, অনেক সূক্ষ্মতা আছে। কান্ট সেই সূক্ষ্ম পয়েন্টে ধরেছেন। কান্ট যে লাইবনিজ সম্পূর্ণ পড়েছিলেন তা নয়, কারণ লাইবনিজের অনেক লেখা পরে ট্রান্সলেটেড হয়েছে বা পরে প্রকাশিত হয়েছে, ট্রান্সলেটেড হয়নি, পরে প্রকাশিত হয়েছে, অনেক পরে প্রকাশিত হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ লেখা। মোনারোলজি প্রকাশ হয়ে গেছে, তার থেকে সব কথাটা পরিষ্কার হয় না। কিন্তু সেই কথাগুলো কান্ট জানলেন কি করে? সেই কথাগুলো কান্ট জেনেছেন সম্ভবত অন্য লেখা থেকে, সেকেন্ডারি সোর্স থেকে জেনেছেন। এইখানে কান্ট মেইনলি লাইবনিজের ফিলসফিকে অ্যাটাক করছেন যে ওই রকম র্যাশনালিজম হবে না। এটা আরো একটা গ্রাউন্ড বুঝবার যে কেন তাকে র্যাশনালিস্ট, তার সঙ্গে র্যাশনালিজমের এত মিল, কিন্তু তাকে এক কথায় র্যাশনালিস্ট কেন বলে দেওয়া যাবে না। আমরা যখন তার জাজমেন্টের এবং আইডিয়াস এবং জাজমেন্টস এবং ইনটিউশনের আলোচনা করেছিলাম, তখন দেখেছিলাম যে তার কতটা ইনক্লিনেশন আছে টুয়ার্ডস র্যাশনালিজম এবং টুয়ার্ডস এম্পিরিসিজম। দেখেছিলাম তার ইনক্লিনেশন বেশি র্যাশনালিজমের দিকে, তবুও তাকে র্যাশনালিস্ট বলা যাবে না। তার একটা বড় জায়গা হচ্ছে এই জায়গাটা। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে এইটা এখানে আলোচনা করলেন কেন? রিজনের ফাংশন নিয়ে আলোচনা করছেন, কিন্তু সেটা এখানে কেন? রিজন কোথায় ভুল করছে সেটা বলছেন, তো এখানে কেন? সেটা তো ডায়ালেকটিকে করতে পারতেন। উত্তরটা এই যে এখানে ডাইরেক্ট রিজন নিয়ে আলোচনা করা হচ্ছে না, এখানে আলোচনা করা হচ্ছে ইনটুইশন আর আন্ডারস্ট্যান্ডিং এর রোল, বিশেষ করে থটের রোল, সেটা নিয়ে আলোচনা এখানে যেহেতু আছে, সেহেতু এটাকে এই অ্যানালিটিকের মধ্যেই তিনি স্থান দিয়েছেন। কান্ট মূলত লাইবনিজ মূলত 4টি ডিস্টিংশন নিয়ে আলোচনা করেছেন এবং তার একটা সে সম্পর্কে মত প্রকাশ করেছেন। একটা হচ্ছে যে আইডেন্টিটি অ্যান্ড ডিফারেন্স, নাম্বার 2 এগ্রিমেন্ট অ্যান্ড অপোজিশন। আইডেন্টিটি অফ ডিফারেন্স মানে অভেদ আর ভেদ, এগ্রিমেন্ট অ্যান্ড অপোজিশন সাযুজ্য এবং বৈসাদৃশ্য বা সাযুজ্য এবং বৈসাদৃশ্য। 3 নম্বর হচ্ছে ইনার অ্যান্ড আউটার, আভ্যন্তর এবং বাহ্য, ম্যাটার অ্যান্ড ফর্ম, উপাদান ও আকার। 1 মিনিট।
এটা হচ্ছে B317। এখানে কান্ট মেইনলি রিফ্লেকশন নিয়ে আলোচনা করছেন এবং কয়েকটা খুব ইন্টারেস্টিং কথা বলছেন যে রিফ্লেকশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রিফ্লেকশন ডাজন্ট হ্যাভ, এটা A261, reflection doesn't have to do with objects themselves in order to acquire concepts directly from them, but is rather state of mind in which we first prepare ourselves to find out the subjective conditions under which we can arrive at concepts. এখানে যেন উনি এমপিরিসিস্টদের বিরুদ্ধে কথা বলছেন। রিফ্লেকশন কেমন হয়? রিফ্লেকশন মানে অন্তরাবলোকন, ভিতরে তাকানো। এখানে চিন্তন অর্থে রিফ্লেকশন। রিফ্লেক্সিও, এটা থিংস ইন ইটসেলফ এর বৈশিষ্ট্য নয়। রিফ্লেকশন দিয়ে আমরা কি পাই? রিফ্লেকশন দিয়ে আমরা কনসেপ্ট পাই। We can arrive at concepts, কিন্তু এটা বাইরের অবজেক্ট থেকে, এমপিরিসিস্টরা বলবেন বাইরের অবজেক্ট থেকে আমরা রিফ্লেকশনের মাধ্যমে। এক মিনিট, এইটা একটা সমস্যা হয়েছে। হ্যাঁ, আমরা বাইরের অবজেক্টটাকে আগে জানি এবং তার থেকে রিফ্লেকশনের মাধ্যমে আমরা অ্যাবস্ট্রাক্ট করে কনসেপ্ট পাই। উনি বলছেন সেই কথাটা ঠিক নয়। It is the consciousness of the relation of given representations to our various sources of cognition, through which alone their relation among themselves can be correctly determined. আমাদের ভেতরে যে অবজেক্ট গুলো আছে, আমাদের ভেতরে মানে আমাদের কনসাসনেস এর মধ্যে যে অবজেক্ট গুলো আছে, তাদের ইন্টাররিলেশন গুলো আমরা রিফ্লেকশনের মাধ্যমে জানতে পারি। বলুন, the first question prior to all further treatment of our representation is this: in which cognitive faculty do they belong together? এই রিফ্লেকশনের এলিমেন্ট গুলো, এই অন্তরাবলোকনের যে উপাদান, সেগুলো কোন ফ্যাকাল্টি, কোন বৃত্তি থেকে আসে? উপাদানগুলোর মধ্যে সম্বন্ধগুলোকেই জানি আমরা এই অন্তরাবলোকনের মাধ্যমে, কিন্তু এই অন্তরাবলোকনের উপাদানগুলো কোন বৃত্তি থেকে আসে? মানে কোন বৃত্তি থেকে আসে বলতে কান্ট দুটো বৃত্তির কথা এখানে চিন্তা করছেন। একটা হচ্ছে ওই আমাদের ইন্দ্রিয় বৃত্তি, সেন্সিবিলিটি, আর একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, মানে এক্সপিরিয়েন্স অ্যান্ড থট। এই দুটোর মধ্যে কোনটা থেকে আসে? Is it the understanding or is it the senses before which they are connected or compared? কোনটা থেকে আসে এবং তাদের মধ্যে আমরা সম্বন্ধ খুঁজে পাই বা তুলনা করি?
মেনি এ জাজমেন্ট, কারণ দেখো জাজমেন্ট গুলোতে আমরা কি করি, হয় আইডেন্টিটি দেখাই এ ইজ বি, কিংবা ডিফারেন্স দেখাই এ ইজ নট বি, কিংবা আমরা এগ্রিমেন্ট দেখাই এ হ্যাজ দ্য প্রপার্টি বি এগ্রিমেন্ট, কিংবা ডিসএগ্রিমেন্ট দেখাই এ ডাজ নট হ্যাভ দ্য প্রপার্টি বি, ডিফারেন্স দেখাই। এইগুলো আমরা করি জাজমেন্টে। তো এগুলো করি কি করে? নিশ্চয়ই আমরা ওই এলিমেন্ট গুলো মধ্যে সম্বন্ধ করতে পারি, তাদের তুলনা করতে পারি, কিন্তু এলিমেন্ট গুলো আসে কোথার থেকে, এরকম ভাবে সাজাচ্ছেন বিষয়টা। Many a judgment is accepted out of habit or connected through inclination. আমরা অনেক জাজমেন্ট হ্যাবিচুয়াল জাজমেন্ট আছে, সেখানে প্রশ্নটা ওঠে না, কিন্তু অন্য জাজমেন্টের ক্ষেত্রে প্রশ্ন ওঠে। But since no reflection preceded or at least critically succeeded it, it counts as one that has received its origin in the understanding. তার মানে বলছেন এইগুলোর এই উপাদানগুলো আসে আন্ডারস্ট্যান্ডিং থেকে, তাদের উৎসটা আন্ডারস্ট্যান্ডিং। এখানে কিন্তু কান্ট লাইবনিজের কথা মেনে নিলেন। নট অল জাজমেন্টস রিকোয়ার অ্যান ইনভেস্টিগেশন, সব জাজমেন্টের ক্ষেত্রে আমরা তো ইনভেস্টিগেট করি না। দ্যাট ইজ অ্যাটেনশন টু দ্য গ্রাউন্ড অফ ট্রুথ। ওই যে আগেই বলেছেন কিছু হ্যাবিচুয়ালি অ্যাকসেপ্ট করি, তাই সব ক্ষেত্রে আমাদের ট্রুথের প্রশ্নটা ওঠে না। এই কথাটা নৈয়ায়িকরা খুব সহজ ভাবে বলেন আমাদের দু রকমের জাজমেন্ট আছে, যদি জাজমেন্ট কথাটা ইউজ করতে পারি না এর ক্ষেত্রে। দু রকমের জাজমেন্ট আছে, একটা দু রকমের জ্ঞান আছে, জাজমেন্ট গুলো ওদের কাছে জ্ঞান, দু রকমের জ্ঞান আছে। একরকম আছে অভ্যাস দশাপন্ন জ্ঞান, আর এক রকম আছে অনভ্যাস দশাপন্ন জ্ঞান। অভ্যাস দশাপন্ন জ্ঞানের ক্ষেত্রে আমরা সংশয় করি না। আমি যদি জানি ওই আমার ওয়াটার ফিল্টারটায় খাবার জলই পাওয়া যায়, আমি ওয়াটার ফিল্টার থেকে জল নিয়ে সঙ্গে সঙ্গে খেতে শুরু করব। আমি প্রশ্ন করব না যে ওইখানে যেটা পাওয়া যাচ্ছে সেটা কি প্রকৃত জল নাকি অন্য কিছু, এই প্রশ্নটা আমার মাথায় আসবে না, আমি ওটাই করব। এটা অভ্যাস দশাপন্ন জ্ঞান। অনভ্যাস দশাপন্ন জ্ঞান অর্থাৎ আমি যদি দেখি ক্লাসরুমে গিয়ে আমার জল পিপাসা পেয়েছে এবং ক্লাসরুমে গিয়ে দেখি যে এক বোতল জল রয়েছে ওখানে, তখন আমি সংশয় করব ওটা কি পেয় জল। আমি জিজ্ঞাসা করবো এটা কার বোতল, কে জল রেখেছো, এটা কি খাওয়ার জল, আমি কি খেতে পারি? তো এটা আমি জিজ্ঞাসা করব। এটা অনভ্যাস। তাহলে কি হয়, অভ্যাস দশাপন্ন জ্ঞানের ক্ষেত্রে সত্যতা নিয়ে আমার প্রশ্ন ওঠে না, আমার মনে প্রশ্ন আসে না, এটা একটা প্র্যাকটিক্যাল ব্যাপার। আর অনভ্যাস দশাপন্ন জ্ঞানের ক্ষেত্রে সত্যতা নিয়ে বা প্রামাণ্য নিয়ে আমার মনে প্রশ্ন আসে, আমি সেটাকে প্রামাণ্যটাকে অ্যাসার্টেন করতে চাই। সেই কথাটা কান্ট এখানে বলছেন। Not all judgments require an investigation, that is, attention to the grounds of truth. For if they are immediately certain, for example, between 2 points there can be only one straight line, এটা নিয়ে আমরা ইনভেস্টিগেট করতে যাই না, কারণ এটা আমরা জানি যে একটা
দুটো পয়েন্টের মধ্যে একটা স্ট্রেট লাইন হতে পারে। তো এটার ফার্দার ইনভেস্টিগেশন দরকার হয় না। Then no further mark of truth can be given for them than what they themselves express. But all judgments, indeed all comparisons, require a reflection. তাহলে এখানে রিফ্লেকশনের গুরুত্বটা বললেন। যে কোনো জাজমেন্টের ক্ষেত্রেই কিন্তু আমাদের একটা রিফ্লেকশন লাগে। রিফ্লেকশন কি করে? তাহলে দেখলাম মানে মাইন্ডের আরেকটা কাজ আমরা খুঁজে পেলাম। একরকম পেয়েছিলাম ইনটুইশন, একরকম পেয়েছিলাম থট, আরেক রকম পেলাম রিফ্লেকশন, অন্তরাবলোকন। ভিতরে ভিতরে আমি কম্পেয়ার করছি, সেটাকে বলা হচ্ছে রিফ্লেকশন। স্যার, হ্যাঁ, তাহলে মানে থট আর রিফ্লেকশনের মধ্যে ডিফারেন্সিয়েশনটা কি হবে, পার্থক্যটা কি হবে? থট, তিনটে কাজ বললেন, একটা ইনটিউশন, একটা থট, আর একটা হচ্ছে রিফ্লেকশন। তাহলে হ্যাঁ, থট আর ইনটিউশন রিফ্লেকশনের মধ্যে ডিফারেন্সটা কি? রিফ্লেকশন থটের উপাদান। থট জাজমেন্ট তৈরি করে, রিফ্লেকশন নিজে অ্যাজ সাচ জাজমেন্ট তৈরি করে না, রিফ্লেকশন কম্প্যারিজন করে, এবং কম্প্যারিজন করে যেটা পাওয়া যায় সেটা জাজমেন্টাল ফর্ম হচ্ছে থট। আমি কম্পেয়ার, মানে হ্যাঁ, রিফ্লেকশন থেকে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে একটা জাজমেন্ট, সেটা থট। সেটা থট। রিফ্লেকশন একটা প্রসেস, থটও একটা প্রসেস। রিফ্লেকশনে কম্প্যারিজন হয় আর থটে জাজমেন্ট ফরমেশন হয়। শুধু কম্প্যারিজন হয় না, ওই যেগুলো বললেন এগুলো সব হয়। আমরা এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট দেখি, ব্রডলি স্পিকিং, মানে আমরা সবগুলোকে একটার মধ্যে আনার জন্য বলছি কম্প্যারিজন হয়, কিন্তু থটে জাজমেন্ট ফর্ম হয়। আগে তো তুমি ভেবে দেখো লজিক্যালি, আগে তুমি তো কম্পেয়ার করবে, এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট আগে জানবে, তবে তো জাজমেন্ট করবে। জাজমেন্টটা তো আগে হয় না। যেমন প্রোজ আর ব্ল্যাক, তাহলে প্রোজের সঙ্গে ব্ল্যাকের এগ্রিমেন্ট আছে, তাহলে এই এগ্রিমেন্টটা তো আগে ডিসাইড করতে হবে, তারপরে তুমি জাজমেন্ট করতে পারবে প্রোজ আর ব্ল্যাক। এই এগ্রিমেন্টটা না হলে হবে না। হ্যাঁ, কিন্তু স্যার আমি যখন এই এগ্রিমেন্টের কথাটা ভাবি, এটাও তো চিন্তার স্তরেই, মানে রিফ্লেকশনও এক ধরনের চিন্তা বলতে পারবো, যেখানে আমি এগ্রিমেন্ট আর ডিসএগ্রিমেন্ট নিয়ে ভাবি। অ্যাক্ট অফ আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিং এর এক রকমের কাজ, কিন্তু ওটা তো চিন্তা নয়। আচ্ছা, চিন্তাটা জাজমেন্টাল, এটা জাজমেন্টাল নয়, এটা জাজমেন্টাল, এটার পরে জাজমেন্ট হয়। এটা জাজমেন্টের প্রিকন্ডিশন। প্রিকন্ডিশন অফ এ জাজমেন্ট ইজ নট এ জাজমেন্ট। ঠিক আছে, বুঝেছি। কিন্তু যে কোনো রিফ্লেকশনে আমরা সাধারণত অনেক রকম রিফ্লেকশনের কথা বলি, যে আমি সুখের সাথে দুঃখকে তুলনা করি, আমি ব্যথাকে তুলনা করি, তো অনেক রকম রিফ্লেকশনের কথা বলি। আমার মনের ভেতর যা আছে সেগুলো সবই আমরা প্রায় পাই রিফ্লেকশনের মাধ্যমে। কান্ট যে ধরনের কথা বলছেন সেই রিফ্লেকশনটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল রিফ্লেকশন। The action through which I make the comparison of representations in general with the cognitive power in which they are situated, and through which I distinguish whether they are to be compared to one another as belonging to the pure understanding or to pure intuition, I call transcendental reflection. তাহলে আমি সেই পাওয়ারটা বা সেই অ্যাকশনটা যেটা দিয়ে আমি কম্পেয়ার করে
বুঝতে পারি যে এই এলিমেন্ট গুলো আন্ডারস্ট্যান্ডিং থেকে এসেছে না এগুলো ইনটুইশন থেকে এসেছে, সেগুলো এটার সিটটা কোথায় এটা আমি বুঝতে পারি, সেটাকে উনি বলছেন ট্রান্সেন্ডেন্টাল রিফ্লেকশন। তাহলে রিফ্লেকশন যে কোনো সাইকোলজিক্যাল রিফ্লেকশনের কথা উনি বলছেন না, উনি ট্রান্সেন্ডেন্টাল রিফ্লেকশনের কথা বলছেন। অর্থাৎ যে আমাদের মনের যে এলিমেন্ট গুলো সাইকোলজিক্যাল, সেই এলিমেন্ট গুলো সম্পর্কে যখন আমি কম্পেয়ার করি সেগুলোকে সেইটাও একরকম রিফ্লেকশন, তার উৎসটা সাইকোলজি, সাইকোলজিক্যাল সেলফ, তো সেইটার কথা তিনি আলোচনা করছেন না। যে রিফ্লেকশন, যে এলিমেন্ট গুলোর উৎস আমি কম্পেয়ার করে বুঝতে পারি, হয় আন্ডারস্ট্যান্ডিং এ না হয় সেন্সিবিলিটিতে, সেই এলিমেন্ট গুলো নিয়ে যে কম্প্যারিজন, অর্থাৎ সেই এলিমেন্ট গুলোর ওপর যে রিফ্লেকশন, সেটাকেই উনি বলছেন ট্রান্সেন্ডেন্টাল রিফ্লেকশন। The relation, however, in which the concepts in a state of mind can belong to each other are those, তাহলে এই কম্প্যারিজন গুলো কি কি ধরনের হতে পারে? আইডেন্টিটি অ্যান্ড ডিফারেন্স, এগ্রিমেন্ট অ্যান্ড অপোজিশন, inner of the inner and the outer, and finally of the determinable and determination, মানে ম্যাটার অ্যান্ড ফর্ম। এই 4 রকমের হতে পারে। 4টির কথাই লাইবনিজ বলেছেন। এই 4টেই কান্ট লাইবনিজের মত খণ্ডন করছেন। প্রথমটা যাওয়ার আগে, prior to all objective judgments we compare the concepts। এই দেখো এইখানেই কথাটা বলে দিলেন, যে কথাটা আমি কি জিজ্ঞাসা করছিলেন সেই কথাটা এখানে কান্ট বলে দিলেন। আমাদের জাজমেন্ট তৈরি করবার আগে তো আমাদের কম্পেয়ার করতে হবে জিনিসটা, তবে জাজমেন্ট হবে। এটা লজিক্যাল রিকোয়ারমেন্ট। এরকম নয় আগে কম্পেয়ার করি টাইমের দিক থেকে তারপরে জাজমেন্ট করি, এখানে টেম্পোরাল নয়, টেম্পোরাল হলেই সাইকোলজিক্যাল হয়ে যেত। Prior to all objective judgments we compare the concepts with regard to identity of many representations under one concept for the sake of universal judgment। universal judgment এ কি হয়, আমরা আইডেন্টিটি দেখি, এও মানুষ ও মানুষ ও মানুষ, তাহলে একটা কনসেপ্টের আন্ডারে সবাই আইডেন্টিক্যাল। or their difference, আইডেন্টিটি বা ডিফারেন্স দেখি, এ মানুষ নয়, কাক মানুষ নয়। for the generation of particular ones, কোনো কাক কালো বা কোনো রাজহাঁস সাদা, তার মানে ডিফারেন্স আছে। পার্টিকুলার জাজমেন্ট তৈরি করি যখন। উইথ রিগার্ড টু এগ্রিমেন্ট ফর অ্যাফার্মেটিভ জাজমেন্ট, কাকের রং কালো, এটা এগ্রিমেন্ট। or opposition for negative ones, কুকুর নয় বিড়াল, কুকুরত্ব আর বিড়ালের মধ্যে বিরোধ আছে, অপোজিশন আছে। On this ground it would seem that we ought to call these concepts of comparison। এই যে এখানে আমি বারবার তুলনার কথা বলছিলাম, এই তুলনা, এগুলো হচ্ছে concepts of comparison। But since if it is not logical, if it is not the logical form but the content of concepts that is considered, that is whether the things themselves are identical or different, in agreement or in opposition, etc., the things can have a twofold relation to our power of cognition, namely to sensibility
and to understanding. Yet, it is this place in which they belong that concerns how they ought to belong to each other. Then it is transcendental reflection, that is, the relation of given representation to one or the other kind of cognition. তাহলে এগুলো কি করে হয় যে আমাদের দুদিকের সম্পর্ক থাকে, একটা সেন্সিবিলিটির সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং এর সঙ্গে সম্পর্ক থাকে। একটু এগিয়ে যাই। এখন এখানে আরো ইন্টারেস্টিং কথা কান্ট বললেন, আগের যে প্যাসেজটা পড়লাম সেখানে ইন্টারেস্টিং কথাটা হলো যে আমাদের রিফ্লেকশনে যে ট্রান্সেন্ডেন্টাল রিফ্লেকশন তার ম্যাটার থাকে, আমরা ম্যাটারটা নিয়ে আলোচনা করি। আবার জায়গাটা বলি, মানে এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট এগুলো identity difference cannot immediately be made out from concepts themselves, শুধু কনসেপ্ট থেকে হবে না। through mere comparison, কনসেপ্ট গুলোকে মিয়ারলি কম্পেয়ার করলে বোঝা যাবে না, but rather only through the distinction of the kind of cognition to which they belong by means of a transcendental reflection. তাহলে কি ধরনের জিনিস সেটা বুঝতে হবে। এই কথাটার মানে কি, এই কথাটার মানে এক্ষুনি বলছি না, এই কথাটার মানে পরে কান্ট পরিষ্কার করছেন, নিজেই পরিষ্কার করছেন, সেটা বলবো। কান্ট এখানে একটা ডিফারেন্স করছেন বিটুইন লজিক্যাল রিফ্লেকশন অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল রিফ্লেকশন। একটা হতে পারে সাইকোলজিক্যাল রিফ্লেকশন, একটা হতে পারে লজিক্যাল রিফ্লেকশন, আরেকটা হতে পারে ট্রান্সেন্ডেন্টাল রিফ্লেকশন। কান্ট স্পষ্ট করে সাইকোলজিক্যাল রিফ্লেকশনের কথা বলেননি, আমরা ব্যাখ্যা প্রসঙ্গে বললাম। কান্ট কিন্তু এই কথাটা উল্লেখ করেননি, কিন্তু বোঝা যাচ্ছে কান্ট এটার থেকে একটা ডিস্টিংশন করতে চেষ্টা করবেন, ডিস্টিংগুইশ করবার চেষ্টা করবেন। এখন লজিক্যাল রিফ্লেকশন কি এবং ট্রান্সেন্ডেন্টাল রিফ্লেকশন কি? ট্রান্সেন্ডেন্টাল রিফ্লেকশন কি সেটা আমরা কিছুটা বুঝেছি, যেগুলো সেন্সিবিলিটি এবং আন্ডারস্ট্যান্ডিং এর এলিমেন্টের মধ্যে কম্পারিজন করে, সেগুলো হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল রিফ্লেকশন। লজিক্যাল রিফ্লেকশন ইজ এ মিয়ার কম্পারিজন, এটা হচ্ছে A263 B319। Logical reflection is a mere comparison, for in its case there is complete abstraction from the cognitive power to which the given representations belong, and they are thus to be treated the same as far as their seat in the mind is concerned. তাহলে কি লজিক্যাল রিফ্লেকশন মিয়ার কম্প্যারিজন হয়, কোনো ম্যাটারের কথা ভাবা হয় না, এটা এখানে কম্প্যারিজনটা ইনকমপ্লিট অ্যাবস্ট্রাকশন।
সম্পূর্ণ ম্যাটার থেকে অ্যাবস্ট্রাক্ট করে কম্পেয়ার করা হয়। From the cognitive power, abstraction from the cognitive power to which the given representation belong. তাহলে কগনিটিভ পাওয়ারটা কি? ওই সেন্সিবিলিটি, আন্ডারস্ট্যান্ডিং, সেগুলো হচ্ছে কগনিটিভ পাওয়ার, তাতেই রিফ্লেকশনটা বিলং করে। কিন্তু তার থেকে সেন্সিবিলিটি, আন্ডারস্ট্যান্ডিং এর থেকে সম্পূর্ণ অ্যাবস্ট্রাক্ট করে লজিক্যাল কম্প্যারিজন হয়। যেমন এস ইজ পি অর এস ইজ নট পি। এখানে এসটা কি, এস কোথায় বিলং করে, এস সেন্সিবিলিটি থেকে এলো না আন্ডারস্ট্যান্ডিং থেকে এলো, এখানে সেটা ম্যাটার করে না। Transcendental reflection, however, which goes to the objects themselves, contains the ground of the possibility of the objective comparison of the representations to each other, and is therefore very different from the other মানে লজিক্যাল রিফ্লেকশন। লজিক্যাল রিফ্লেকশনে পুরো অ্যাবস্ট্রাকশনের মাধ্যমে রিফ্লেকশনটা করা হয়, মানে কম্প্যারিজনটা করা হয়। কম্প্যারিজন বলতে আমরা ওই চারটিকে একসাথে করে কম্প্যারিজন শব্দটা ইউজ করছি, মানে আমরা করছি না, কান্টই করেছেন। তো সেই লজিক্যাল রিফ্লেকশনে সেরকম করা হয়, কিন্তু ট্রান্সেন্ডেন্টাল রিফ্লেকশনে সেটা করা হয় না, সেটা ম্যাটার নিয়ে আলোচনা করা হয়। ট্রান্সেন্ডেন্টাল রিফ্লেকশন, however, contains the ground of the possibility of the objective comparison. Objective comparison হয়, ওই abstract comparison হয় না, of the representation to each other, and is therefore very different from the other. তাহলে লজিক্যাল রিফ্লেকশন থেকে একদম আলাদা ট্রান্সেন্ডেন্টাল রিফ্লেকশন। ওটা জাস্ট ওরকম নয় এস ইজ পি অর এস ইজ নট পি, ওরকম নয়। Since the cognitive power to which the representations belong, cognitive power মানে ওই দুটো, sensibility and understanding, intuition and thought, is not precisely the same. এই দুটো আলাদা পরস্পর থেকে। The transcendental reflection is a duty from which no one can escape. এটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেন্টেন্স, এটা B319A 263. This transcendental reflection is a duty from which no one can escape. এই ট্রান্সেন্ডেন্টাল রিফ্লেকশনটা আমাদের কিন্তু একটা ডিউটি, যেটা থেকে কেউ পালাতে পারবে না, কারোর ছাড় নেই। ইফ, কখন, he would judge anything about things a priori. তাহলে কোনো কিছুর সম্পর্কে a priori জানতে গেলে, পূর্বত সিদ্ধ উপায় জানতে গেলে আমাদের এই ট্রান্সেন্ডেন্টাল রিফ্লেকশনটা করতেই হবে। আমি আসলে জানি না যে এই জায়গাটা এত ইম্পর্টেন্ট একটা জায়গা, কেন কোথাও আলোচনা করা হয় না। তোমরা দেখবে কোনো টেক্সট বুক বা কোনো পপুলার লেকচারে এই জায়গাটা, কান্টের এই জায়গাটা আলোচনা করা হয় না। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা কান্টের। কান্ট বলছেন ট্রান্সেন্ডেন্ট, আপ্রায়রাই কোনো জাজমেন্ট তৈরি করতে গেলে, আমার থিংস সম্পর্কে কোনো আপ্রায়রাই জানতে গেলে বা বলতে গেলে, আমার এই ট্রান্সেন্ডেন্টাল রিফ্লেকশন ছাড়া কোনো উপায় নেই। ট্রান্সেন্ডেন্টাল মানে আপ্রায়রাই, আগে আপ্রায়রাই রিফ্লেকশন হবে, তবে না আপ্রায়রাই জাজমেন্ট হবে। এবং কান্টের পুরো ফিলসফিটাই হচ্ছে আপ্রায়রাই ফিলসফি, এবং কান্ট মনে করে যে প্রকৃত ফিলসফি হতে গেলে সেটাকে আপ্রায়রাই হতে হবে। বাকি যেটা আছে আমরা ফিলসফি বলে চালাই, সেটা অ্যাকচুয়াল ফিলসফি নয়, সেটা হচ্ছে সাইকোলজি। হিউম যা করেছেন সেটা সাইকোলজি।
তাই এখানে বলছেন দিস ট্রান্সেন্ডেন্টাল রিফ্লেকশন is a duty from which no one can escape if he would judge anything about things upright. We will now take it in hand and will draw from it not a little illumination of the determination of the proper business of the understanding. এই প্রত্যেকটা ধরে আলোচনা করবেন সেটা বলছেন। প্রথমে হচ্ছে আইডেন্টিটি অ্যান্ড ডিফারেন্স। দেখো আমি পুরোটা পড়ছি না, বলে দিচ্ছি মুখে, তোমরা পড়ে নিও। লাইবনিজ আইডেন্টিটি সম্পর্কে একটা প্রিন্সিপাল দিয়েছিলেন, আমরা সবাই জানি, ল অফ আইডেন্টিটি অফ ইনডিসার্নেবলস। মানে কি? খুব রাফলি স্পিকিং, যদি দুটো জিনিসের সব ধর্ম এক হয় তাহলে ধর্মী দুটোও এক, সব ধর্ম এক হলে ধর্মীয় এক। অর্থাৎ দুটো জিনিসের যদি সব ধর্ম অভিন্ন হয় তাহলে দুটো জিনিস অভিন্ন। এর এই যে ল অফ আইডেন্টিটি অফ ইনডিসার্নেবলস, একে কিন্তু আমরা দুটো পার্টে ভাগ করে ফেলতে পারি। কেন? দেখো, মানে সব ধর্ম আইডেন্টিক্যাল হওয়া ইজ ইকুইভ্যালেন্ট টু, সব ধর্ম আইডেন্টিক্যাল হওয়া মানে ধরো পি, আর ধর্মীয় আইডেন্টিক্যাল হওয়া মানে ধরো কিউ, ওই জাজমেন্টটা কিউ। পি ইজ ইকুইভ্যালেন্ট টু কিউ, পি ইজ ইকুইভ্যালেন্ট টু কিউ মানে পি ইমপ্লাইজ কিউ অ্যান্ড কিউ ইমপ্লাইজ পি। তাহলে দুটো পার্ট আছে। যদি সব ধর্ম অভিন্ন হয় তাহলে ধর্মী এক হবে, একটা দিক, এবং যদি ধর্মী এক হয় তাদের সব ধর্ম এক হবে। দুটোকে ভেঙে ফেললে এটা কিন্তু সমস্যার সৃষ্টি, আরো বেশি সমস্যার সৃষ্টি করে। অ্যাজ সাচ এটা নিয়ে সমস্যা আছে, কিন্তু দুটোকে ভেঙে ফেললে সমস্যাটা আরো সর্টেড হয়ে যায়। কেন? কেউ প্রথম অংশটাকে অস্বীকার করে দ্বিতীয় অংশটা মানতে পারে, কেউ দ্বিতীয় অংশটাকে অস্বীকার করে প্রথম অংশটা মানতে পারে, কেউ দুটোই অস্বীকার করতে পারে, যারা এর বিরুদ্ধে কথা বলেন। অ্যাপারেন্টলি এই প্রিন্সিপালটা আইডেন্টিটি অফ ইনডিসার্নেবলস, ল অফ আইডেন্টিটি অফ ইনডিসার্নেবলস, এই প্রিন্সিপালটা ইজ ইনোসেন্ট। না, সত্যিই তো, একই জিনিসে তো সব ধর্ম একই থাকবে। রবীন্দ্রনাথের সব ধর্ম রবীন্দ্রনাথেরই থাকবে, রবীন্দ্রনাথের সব ধর্ম কবিগুরুর থাকবে। এ তো, এটার মধ্যে খুব একটা আশ্চর্যের কি আছে? আশ্চর্যের সাংঘাতিক জিনিস আছে। এটা সব সময় হয় না। দুটো জিনিস এক হলে তাদের সব ধর্ম এক হবে এমনটা নয়। বা উল্টো দিক থেকে সব ধর্ম এক হলে দুটো জিনিস এক হবে এটা নয়। যেমন সহজ এক্সাম্পল হচ্ছে, আমি আমার হাতে যে কান্টের বইটা খোলা আছে সেই বইটার কপি লাইব্রেরিতেও আছে, বইটার সব ধর্ম এক, কিন্তু তারা নিউমেরিক্যালি ডিফারেন্ট। ধরা যাক আমার হাতে নতুন বই, লাইব্রেরিতেও নতুন বই আছে, কেউ দাগ দেয়নি, কিছু করেনি, তো সব ধর্ম এক। কিন্তু স্যার দৈশিক আর কালিক ধর্মটা তো আলাদা আছে। ঠিক ধরেছ। দেখো, দৈশিক কালিক, এইবার মজা, দেশ আর কাল হচ্ছে কার ফর্ম? দেশ আর কাল হচ্ছে ইনটুইশনের ফর্ম, তাই তো? ফর্মস অফ সেন্সিবিলিটি। লাইবনিজ তো ইনটুইশন মানবেন না, কাজেই লাইবনিজের কাছে দেশ আর ফর্ম রিয়েল নয়।
স্টেপ বাই স্টেপ চলো, রিয়েল নয়। সেটা হচ্ছে মনাডগুলোর মধ্যে ইমাজিনারি রিলেশন, রিয়েল রিলেশন নয়। তাহলে দেশ আর কাল নেই। দৈশিক ধর্ম আর কালিক ধর্ম দিয়ে বলতে পারবে না, লাইবনিজের কেসে বলছি। তাহলে লাইবনিজ দৈশিক ধর্ম আর কালিক ধর্মকে অস্বীকার করলেন, ওই দুটোকে ধরলেন না। দ্বিতীয়ত, দৈশিক ধর্ম, এই প্রশ্ন উঠবে, এই প্রশ্নটা ওই প্রথমটায় কান্ট প্রশ্ন করবে, কিন্তু পরে আরেকটা পয়েন্ট উঠবে যে বস্তুর কি দৈশিক ধর্ম থাকে, কালিক ধর্ম থাকে, না কালের বস্তু ধর্ম থাকে? দেখো, বস্তু কালের দেশ কালের অবচ্ছেদ, কাল বস্তুর অবচ্ছেদক হতে পারে না, বস্তু বা ঘটনার অবচ্ছেদক হতে পারে না, কারণ কাল এক। কালকে অবচ্ছিন্ন করে বস্তু, মানে দেশকে অবচ্ছিন্ন করে বস্তু। সেই দেশ যেই দেশে এই বস্তুটা আছে, সেই দেশ যে দেশে তাজমহল আছে, তাজমহলকে আগ্রা শহর তাজমহলকে অবচ্ছিন্ন করে না, বরং তাজমহল আগ্রা শহরকে অবচ্ছিন্ন করে। তাজমহল আর আর যা যা আছে, ফতেপুর সিক্রি টিক্রি, সমস্ত যা যা আছে, ওইগুলো যদি না থাকে তাহলে ওটা আগ্রা শহর নয়, ওটা জাস্ট দেশ। ওই নামটা যদি না থাকে তাহলে ওটা কি করে আগ্রা? ওটা কিছুই না, ওটা একটা দেশ। ওটাকে আগ্রা করে তোলে ওই অবচ্ছেদক গুলো, তাজমহল, ফতেপুর সিক্রি, এটসেট্রা এটসেট্রা, সেই অবচ্ছেদক গুলো। তাহলে কাল, দেশ, দেশ বস্তুর অবচ্ছেদক নয়, বস্তু দেশের অবচ্ছেদক। উল্টো দিক থেকে কাল, মানে একইভাবে কাল ঘটনার অবচ্ছেদক নয়, ঘটনা কালের অবচ্ছেদক। কাল তো বয়ে চলেছে, ঘটনা ছাড়া কালকে ডিফাইনই করতে পারবে না, মানে পার্টিকুলার কালকে, পার্টিকুলার টাইমকে। সেই টাইম, যেই টাইমে বিশ্বযুদ্ধ হচ্ছিল, তাহলে টাইমকে তুমি অবচ্ছিন্ন করলে। টাইম দিয়ে বিশ্বযুদ্ধকে অবচ্ছিন্ন করনি, বিশ্বযুদ্ধ দিয়ে টাইমকে অবচ্ছিন্ন করেছে। এটা সেকেন্ড পয়েন্ট। এখন থার্ড পয়েন্ট, এখানে অনেক অনেক সূক্ষ্মতা আছে, বুঝতে হবে। কান্ট কিন্তু দুম করে দেশকাল বলে দিলেন না। এই যে অবচ্ছেদক, এই যে ডিফারেন্স বোঝার জন্য, আইডেন্টিটি ডিফারেন্স বোঝার জন্য দেশ কাল দুটোকে বললেন না, দেশকে বললেন। এক্সটার্নাল অবজেক্টের ক্ষেত্রে শুধু দেশকে বললেন, কালকে বললেন না কেন? কাল, এই বস্তুটা ওই কালে ছিল, ওই বস্তুটা ওই কালে আছে, তাও তো ভিন্ন হয়ে যায়। একই কালে থাকলে আইডেন্টিক্যাল হয়? হবে না। কেন? আগেই পড়ে এসছো যে যেখানে কান্ট ওই ফার্স্ট অ্যানালজি আলোচনা করছেন, সেই ফার্স্ট অ্যানালজিতে এটা বলা হয়েছে, এ আর বি দুটো কালে থাকলেও আইডেন্টিক্যাল হতে পারে। কারণ বলতে পারি এটা T1-এ ছিল, বিটা T2-তে আছে, আসলে ওটা আসলে এক্স। T1-এ সেটা এ ধর্ম নিয়ে ছিল, T2-তে ওই এক্সটাই বি ধর্ম নিয়ে আছে। কাজেই কালের ডিফারেন্স হলে বস্তুর ডিফারেন্স হবে না, মানে হবেই এরকম নিয়ম নেই। এই কনক্লুশনে আমরা আসতে পারবো না। তাহলে টেম্পোরাল ডিফারেন্স ডাজ নট ইমপ্লাই অবজেক্টিভ ডিফারেন্স। টেম্পোরাল আইডেন্টিটি ডাজ নট establish or imply objective identity.
কিন্তু স্পেশাল ডিফারেন্স এইটা ডিফারেন্সকে নেসেসারিলি ইমপ্লাই করে। স্পেশাল আইডেন্টিটিটা কিন্তু নেসেসারিলি আইডেন্টিটিকে ইমপ্লাই করে না, এটা খেয়াল রাখতে হবে। স্পেশাল ডিফারেন্সটা নেসেসারিলি ডিফারেন্সকে মানে নিউমেরিক্যাল ডিফারেন্সকে ইমপ্লাই করে। কান্ট এই পয়েন্টেই ধরছে লাইবনিজকে। স্পেশাল ডিফারেন্সটা এত ভেঙে বলেননি, আমি মানছি, কিন্তু কান্ট এটা বলছে স্পেশাল ডিফারেন্সটা নিউমেরিক্যাল ডিফারেন্সকে ইমপ্লাই করে বা ইন্ডিকেট করে বা এস্টাবলিশ করে। স্পেশাল আইডেন্টিটিটা করবে না। কেন? Two things can be at the same location, but not at the same time. At two different times, two things can exist at the same location. Therefore, special locational identity doesn't identify the object, provided that times are different. কিন্তু টাইম এক হলে, স্পেশিও টেম্পোরাল আইডেন্টিটি এক হলে, তাহলে কিন্তু আইডেন্টিটি ইমপ্লাইড হবে। তাহলে এখানে কি টাইমের দিক থেকে বলতে পারলাম না, এখানে কমন ফ্যাক্টরটা হচ্ছে স্পেশাল ডিফারেন্স হলে আমি নেসেসারিলি ডিফারেন্সকে ইমপ্লাই করবে বুঝতে পারবো। তাহলে সেটা নিয়েই বলছেন কান্ট। লাইবনিজের দোষটা কোথায়? লাইবনিজ তো ইনটুইশন মানবেন না। মনার্স আর উইন্ডোলেস, ইনটুইশন আসতে পারবে না। স্পেস ইজ ইমাজিনারি। এই স্পেশাল ডিফারেন্সটা আমাদের কাছে কি করে আসে? থ্রু ইনটুইশন, কান্টের মতে। স্পেসকে আমরা এক্সটার্নাল আউটার স্পেসকে আমরা জানতে পারি থ্রু ইনটুইশন, আর কোনো জিনিস নেই। উনি প্রথমেই করেছেন থ্রু হোয়াট এভার ম্যানার থিংস অ্যাফেক্ট আওয়ার মাইন্ড ইজ থ্রু ইনটুইশন বলে দিয়েছেন। ইনটুইশন দিয়ে আসে। লাইবনিজ তো ইনটুইশন মানে কান্টের যে এম্পিরিক্যাল ইনটুইশন, এটা তো মানেন না, সবটাই রিজন। কাজে কান্ট লাইবনিজ স্পেস দিয়ে বলতে পারবেন না। কাজে কস্তুরী, তুমি যে সলিউশনটা বললে যে স্পেস দিয়ে আলাদা করব, লাইবনিজের কাছে সেই সলিউশনটা নেই। সেই জন্য লাইবনিজ ওই আইডেন্টিটি অফ ইনডিসার্নেবলস প্রিন্সিপালটা দিচ্ছেন। ওখানে স্পেসের ভূমিকা কিছু থাকছে না। তুমি যদি স্পেসকে অবজেক্টের প্রপার্টি বলো, যেটা বলা খুব ডিফিকাল্ট, আমি সেকেন্ড আর্গুমেন্টটাই বললাম, যে আর্গুমেন্টটা কান্ট উল্লেখ করেননি কিন্তু আমি যোগ করলাম। তাহলে তুমি স্পেশাল প্রপার্টি অবজেক্টের প্রপার্টি বলতে পারবে না, বরং অবজেক্টকে স্পেসের প্রপার্টি বলতে পারবে। সেখানে একটা অসুবিধা আছে। যদি তুমি স্পেশাল প্রপার্টিকে অবজেক্টের প্রপার্টি বলো, তাহলে A and B can be different by their special properties. কিন্তু লাইবনিজের কাছে সেই রাস্তাটা খোলা নেই। লাইবনিজ সেই রাস্তায় হাঁটছেন না। লাইবনিজ বলছেন সব প্রপার্টি গুলো যদি আইডেন্টিক্যাল হয়, সব প্রপার্টির মধ্যে স্পেশিও টেম্পোরাল প্রপার্টি নেই, স্পেস টাইম রিয়েল নয়, এবং সব প্রপার্টি রিয়েল। এখানে আরেকটা প্রিন্সিপাল আছে, এসি প্রিন্সিপাল। এসি মানে এসেন্স, এসি প্রিন্সিপাল লাইবনিজের। লাইবনিজের কাছে বস্তুর মানে ফিলোসফিতে এসেন্সেস অর এসেন্স অ্যান্ড অ্যাক্সিডেন্টস, এই দুটোর মধ্যে পার্থক্য করা হয়। বস্তুর অনেক ধর্ম আছে, কিছু আছে তার এসেনশিয়াল প্রপার্টি, কিছু আছে তার অ্যাক্সিডেন্টাল প্রপার্টি।
এসেনশিয়াল প্রপার্টি কোনগুলো? যেগুলো না থাকলে বস্তুটা সেই বস্তু থাকবে না। অ্যাক্সিডেন্টাল প্রপার্টি কোনগুলো? যেগুলো না থাকলেও বস্তুতে আছে, প্রপার্টি গুলো না থাকলেও সেই বস্তুটা সেরকম থাকবে। এসেনশিয়াল প্রপার্টি হচ্ছে সাইন কোয়া নন। সাইন কোয়া নন মানে হচ্ছে যেগুলো না থাকলে নয়। যেমন এক্সটেনশন না থাকলে ম্যাটার থাকবে না, একটা শেপ না থাকলে সলিড থাকবে না। এগুলো হচ্ছে এসেনশিয়াল প্রপার্টি। অ্যাক্সিডেন্টাল প্রপার্টি কি? তার কোনো পার্টিকুলার টেম্পারেচার। হ্যাঁ, একটা ফিজিক্যাল থিং এর টেম্পারেচার না থাকলে ফিজিক্যাল থিং থাকবে না, কিন্তু কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার হওয়া, সেটা অ্যাক্সিডেন্টাল প্রপার্টি। না হলেও সেগুলো, সেই বস্তুটা সেইটাই হতে পারে, এক্সই থাকবে ওই পার্টিকুলার টেম্পারেচার না হলেও। আমার বডির একটা টেম্পারেচার আছে, ওই পার্টিকুলার টেম্পারেচার না হলে 98.6 এটা বোধহয় ন্যাচারাল টেম্পারেচার, তো সেটা না থাকলেও আমার 101 টেম্পারেচার হলেও আমি আছি, কাজে এটা অ্যাক্সিডেন্টাল। তাহলে এসেন্সেস এন্ড অ্যাক্সিডেন্টস এর মধ্যে একটা পার্থক্য করা হয়, ষাট ধর্ম এবং আগন্তুক ধর্মের মধ্যে পার্থক্য করা হয় দর্শন। কিন্তু লাইবনিজের কাছে সবই ষাট ধর্ম, বস্তুর যা আছে তাই ষাট ধর্ম। উনি এতদূর গিয়ে বলেছেন যে আলেকজান্ডারকে বিষ দিয়ে মারা হয়েছে নাকি আলেকজান্ডার ন্যাচারাল ডেথ মারা গেছে, সেটাও তার এসেনশিয়াল প্রপার্টি, এসেন্সের মতো। কোনো প্রপার্টি অ্যাক্সিডেন্টস নয়। ওই প্রিন্সিপাল মানে ল অফ সাফিসিয়েন্ট রিজনের সঙ্গে এটা রিলেটেড। সাফিসিয়েন্ট রিজন কেন কাজ করে? কারণ সব প্রপার্টি গুলো এসেনশিয়াল প্রপার্টি। আমি এসেনশিয়াল প্রপার্টি সব জানি না বলেই ওরকম, আমি ওটাকে অ্যাক্সিডেন্টস বলে ভাবি। কিন্তু জানলে যে সিজার যুদ্ধ করেছিল কিনা, ইংল্যান্ড জয় করেছিল কিনা, করবে কিনা, সেটা আমি আগে থেকেই বলে দিতে পারি, কারণ সেটা তার এসেনশিয়াল প্রপার্টি। জানলে, জানি না তাই। এখানে কথাটা কি করে লাগে? এখানে কথাটা হচ্ছে যে তাহলে সব প্রপার্টি তার এসেনশিয়াল প্রপার্টি, অ্যাক্সিডেন্টস বলে কিছু নেই, তাহলে অ্যাক্সিডেন্টাল প্রপার্টি দিয়ে তো সে ডিফারেন্ট হতে পারবে না। এসেনশিয়াল প্রপার্টি গুলোই আছে, এবং আইডেন্টিক্যাল জিনিসের এসেনশিয়াল প্রপার্টি একই হবে। কাজে দুটো জিনিস যদি নিউমেরিক্যালি ডিফারেন্ট হয় অথচ তাদের সব এসেনশিয়াল প্রপার্টি এক, এটা কি করে হবে? অ্যাক্সিডেন্টাল প্রপার্টি দিয়ে হতে পারে। অ্যাক্সিডেন্টাল প্রপার্টি তো কিছু নেই, তাহলে দুটো জিনিস কিন্তু আইডেন্টিক্যাল, লজিক্যালি আইডেন্টিক্যাল হবে। লাইবনিজ পুরো লজিক দিয়ে ব্যাপারটা ব্যাখ্যা করছেন। আসলে আমাদের যখন লাইবনিজের আলোচনা করা হয় বেশিরভাগ সময় লজিক্যাল ডাইমেনশন থেকে আলোচনা করা হয় না। লাইবনিজকে আলোচনা করা হয় শুধুমাত্র তার এপিস্টেমোলজি, মেটাফিজিক্স এর দিক থেকে, কিন্তু লাইবনিজ এপিস্টেমোলজি, মেটাফিজিক্সটা ফলো করে লজিকের থেকে, যে লজিকটা উনি করছে, সেই লজিকটা না ধরতে পারলে হবে না। লাইবনিজের কাছে এই যে এসি প্রিন্সিপাল সবই এসেনশিয়াল প্রপার্টি। এসেনশিয়াল প্রপার্টি হলে দুটো জিনিস, দুটো এসেনশিয়াল প্রপার্টিজ একই অথচ ডিফারেন্ট, এটা কি করে হবে? হওয়া সম্ভব নয়। স্পেস টাইম দিয়ে বলতে পারবে না, স্পেস টাইম দিয়ে যদি বা বলো সেটা অ্যাক্সিডেন্টাল প্রপার্টি। কান্ট এখানে যে আপত্তিটা করছেন যে লাইবনিজ রিজনের উপর এতটা গুরুত্ব দিলেন যে সেন্সেশন যেটা দিয়ে স্পেশাল প্রপার্টিকে আমরা জানতে পারি সেটাকে সম্পূর্ণ অস্বীকার করলেন। এখানেই তার ফল্ট, এখানেই অ্যাম্ফিবলি। এই দুটোর মধ্যে, এই দুটো একসঙ্গে চলে, কোনোটা বাদ দিলে হবে না কান্টের ক্ষেত্রে। এক্সপিরিয়েন্স আর রিজন, শুধু এক্সপিরিয়েন্স দিয়ে হবে না, সেই কথা একটু পরে আসবে, আজকের লেকচারে আর ধরতে পারবো। কিন্তু
এই অ্যামফিবিয়াসটাকে তিনি একরকম করে দিচ্ছেন, হয় অ্যাকোয়াটিক বানিয়ে দিচ্ছেন, না হলে ল্যান্ড অ্যানিমাল বানিয়ে দিচ্ছেন, যেটাই তুমি ধরো সবটাই রিজন দিয়ে ধরবেন উনি। এক্সপিরিয়েন্সকে পুরোপুরি ইগনোর করছেন। এক্সপিরিয়েন্সকে ইগনোর করছেন বলে ওর নিউমেরিক্যাল মানে অ্যাট্রিবিউটিভ আইডেন্টিটি আর নিউমেরিক্যাল আইডেন্টিটি একই বলে মনে হচ্ছে, আসলে তা নয়। নিউমেরিক্যাল আইডেন্টিটি, অ্যাট্রিবিউটিভ আইডেন্টিটি থাকলেও নিউমেরিক্যাল আইডেন্টিটি না থাকতে পারে বিকজ অফ সেন্স ইনটুইশন, স্প্যাশিয়াল ইনটুইশন। আমি দেখতে পাচ্ছি দুটো জিনিস পাশাপাশি সিমালটেনিয়াসলি রয়েছে, একই, দুটো সব প্রপার্টি গুলো এক। এখন এই অ্যাক্সিডেন্টাল প্রপার্টি গুলো মানে অনেক দূর যাবে, কান্টের পরেও আরো অনেক দূর গেছে। কান্ট শুধু স্পেস নিয়ে বলেছেন, আরো অনেক দূর যাবে। এ অ্যান্ড বি সব সব প্রপার্টি এক, কিন্তু দুটো প্রপার্টি আলাদা হতেই হবে। এর একটা প্রপার্টি আছে, দ্য প্রপার্টি অফ বিইং ডিফারেন্ট ফ্রম বি, which B lacks. B has the property of being different from A, which A lacks. সব প্রপার্টি এক হলেও এই প্রপার্টিটা, এই দুটো প্রপার্টিতে তারা আলাদা হতেই হবে, যেখানে আমরা নিউমেরিক্যাল ডিফারেন্স। কিন্তু কান্ট সেদিকটা দিয়ে বলছেন না, কান্ট বলছেন ট্রান্সেন্ডেন্টাল দিক থেকে, ওটা পিওর লজিকের দিক থেকে বলা হচ্ছে। যে কথাটা আমি লাস্টে বললাম ওটা পিওর লজিকের দিক থেকে, কান্ট কিন্তু ট্রান্সেন্ডেন্টাল লজিকের দিক থেকে বলছেন কথাটা, কান্ট পিওর লজিকে ঢুকছেন। তাই লাইবনিজের প্রিন্সিপালটা ইনটুইটিভলি যতখানি অ্যাকসেপ্টেবল বলে মনে হচ্ছিল, এখন আমরা দেখতে পাচ্ছি সেটা একেবারেই অ্যাকসেপ্টেবল নয়। কারণ এখানে লাইবনিজকে খণ্ডন করলেন। তাহলে আমরা 1 নম্বর পয়েন্টটা করতে পারলাম আজকে। 2 আজকে আর ধরছি না, 2, 3, 4 হয়তো পরে আরেকটা লেকচারেই হয়ে যাবে, না হলে আরেকটা লেকচার লাগবে। আমি ধরে নিচ্ছি একটা লেকচারই হবে, কারণ আজকে অনেকটা ব্যাকগ্রাউন্ডটা বলতে হলো, মানে টার্মিনোলজি এটসেট্রা বলতে হলো, না হলে এই জায়গাটা বুঝতে পারতে না। রিফ্লেকশন কি না বুঝতে পারলে এই জিনিসগুলো বোঝা যেত না। ট্রান্সেন্ডেন্টাল রিফ্লেকশন কি, সাইকোলজিক্যাল রিফ্লেকশন কি, লজিক্যাল রিফ্লেকশন কি, তো এগুলোর ডিফারেন্সটা না বললে এটা হয় না। এটা খুব একটা ইম্পর্টেন্ট জায়গা, কাজেই এটা না করলে কান্টের হয়তো এপিস্টেমোলজিটা বোঝাই যায় না, এবং কান্ট কেন ন্যাশনালিজম থেকে সরে আসছেন কোন পয়েন্টে, ওই ইন্টুইশনের পয়েন্টে, ইন্টুইশনটা ওখানে জায়গা পাচ্ছে না। তাই পুরো ফিলসফিটা, কান্ট বলবেন পুরো ফিলসফিটা ভিশিয়েটেড হয়ে যাচ্ছে লাইবনিজের, কারণ সেটা দেখাতে চেষ্টা করছে। আচ্ছা, আজকে এখানেই আমি শেষ করছি। কারোর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন নিই, সেটা আলোচনা করি। আর কারোর কিছু জিজ্ঞাসা আছে, কোনো অস্পষ্টতা? তাহলে যখন কারোর কোনো জিজ্ঞাসা নেই, আমি এখন রেকর্ডিং বন্ধ করে দিচ্ছি। পরের সপ্তাহ